এই সমস্ত দালাল আমি ভয় পাই। আমার ডিকশনারিটা হয়, আমার ডিকশনারিটা সকল স্বৈরাচারের বিরুদ্ধে আমার লড়াই চলেছে, আমাদের লড়াই চলছে, চলবে। ডক্টর ইউনূস সরকার গত 18 মাস পুরো জাতিকে যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রেখেছিল, এই ব্যক্তি বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা বিরোধী শক্তির, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আস্ফালন আমাদেরকে দেখতে হচ্ছে এখন পর্যন্ত। জনাব ইউনূস সাহেবের ছবিতে আগুন দেওয়া শুরু হয়েছে। শাহবাগে রোববারই এই ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে যে দুর্নীতি ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে, তাদের গ্রেপ্তারের দাবি উঠেছে। বগুড়া শহরে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে রাতের আধারে 2 জন মুখোশধারী দুর্বৃত্তের দ্বারা অগ্নিসংযোগের গুরুতর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন, গতকাল গভীর রাতে আনুমানিক 2টোর সময় 2 জন মুখোশধারী ব্যক্তি তার বগুড়ার বাসার সামনের দরজায় আগুন ধরিয়ে দেয়। অনেক কথা বলা যাবে না, শুধু এতটুকুই বলবো, মাত্র 3 মাস। আর যদি বেইমানি করে তাহলে 2 বছর। আর বেইমানি যদি করে তাহলে 1-2 না, একাধিকের জীবন দিয়ে সেই বেইমানির ফল ভোগ করতে হবে। ইউনূস এন্ড গং বলতে হবে, কারণ তারা যেভাবে সংবিধান লঙ্ঘন করেছেন, যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, যেভাবে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন, যেভাবে হাজার হাজার কোটি টাকা পাচারে দুর্নীতি করেছেন, এই ইউনূস এন্ড গং এদেরকে বিচারের আওতায় আনতেই হবে। তার মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনো শেখ হাসিনার সঙ্গে কতটা বিশ্বস্ততার সম্পর্ক ধরে রেখেছেন বলা মুশকিল। তবে শেখ হাসিনা চাইলে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন এই কনভারসেশনে, মানে যেখানে শেখ হাসিনা নিশ্চিতভাবে বলছেন যে তাকে এক রকমের জবাবদিহিতা করেছেন গোপালগঞ্জের ঘটনার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকার গত 18 মাস পুরো জাতিকে যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রেখেছিল, এই ব্যক্তি বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আস্ফালন আমাদেরকে দেখতে হচ্ছে এখনো পর্যন্ত। আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে রোববারও বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডির 32 নম্বর থেকে 2 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন। আরও একজন রয়েছেন, তিনি কুমিল্লা থেকে এসেছিলেন, একজন নারী, তিনিও শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তাদের সাথে আরও বেশ কয়েকজন ছিল, তাদেরকে আটক করা হয়নি। এই 2 জনকে পুলিশ ধস্তাধস্তি করে আটক করে থানায় নিয়ে যায়। নির্বাচনোত্তর বাংলাদেশের মানুষের বিশ্বাস জন্মেছে যে ডক্টর ইউনূস সরকারের মবের রাজত্ব শেষ। খুব স্বাভাবিকভাবেই মানুষ মনে করতে শুরু করেছিল যে এখন থেকে সম্ভবত মুক্তিযুদ্ধের কথা বুক ফুলিয়ে বলা যাবে। শুধু বিশ্বাস নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এরই মধ্যে স্লোগান উঠতে শুরু করেছে, মিছিল হতে শুরু করেছে রাজাকারদের বিরুদ্ধে, আল বদরদের বিরুদ্ধে। গোলাম আজমের ছবি সেখানে রেখে জুতা নিক্ষেপ করা হচ্ছে। এবং এটাও তো বাস্তবতা যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই দলের অধীনেই মোটামুটি প্রশাসন চলে যায়। বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, 2 দিনের মধ্যেই মঙ্গলবার তারা শপথ নেবে। এবং তারেক রহমানও তো নির্বাচনী প্রচারণা কিংবা তারও আগে থেকে দেশে ফেরার পর থেকে তিনি বলে আসছেন যে 71 হচ্ছে আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না, আর বঙ্গবন্ধুর নাম বাদ দিলে মুক্তিযুদ্ধের অস্তিত্ব থাকে কিনা সেটি হচ্ছে একটি প্রশ্ন। সেই বঙ্গবন্ধুর স্মৃতির উদ্দেশ্যে মানুষ এখনো শ্রদ্ধা জানাতে পারবে না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে পারবে না। তার মানে কি এদের দিন এখনো শেষ হয়নি? কারো এখনো এটা আছে। ইউনূস সরকারের এই যে একজন উপদেষ্টা ছিলেন সাবেক ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, 2025 সালে 5 ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক, অন্যতম নিদর্শন ধানমন্ডির 32 নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, ঠিক তার আগে ওই দিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছিলেন উৎসব হোক। তার মানে তার আগে থেকে ঘোষণা দেওয়া ছিল যে ওই দিন বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হবে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা হয়ে এমন স্ট্যাটাস দিয়েছেন, তাদের বিরুদ্ধে কিচ্ছুই করা হয়নি, কিছুই না। শুধু বঙ্গবন্ধু বাড়ি কেন, মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সেদিনও যেদিন গণভবনে কথিত জাদুঘর করা হচ্ছে, আমি অবশ্যই কথিত বলছি এই কারণে, যেখানে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো গুড়িয়ে দেওয়া হয়,
মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে এমন জাদুঘরও গুড়িয়ে দেওয়া হয়, সেখানে গণভবনের 24-এর জাদুঘর গড়ে তোলা হয়, যেদিন উদ্বোধন করা হয় সেই দিনও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একটা মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। নিশ্চয়ই 71-এর ধারে কাছেও যেতে পারবে না 24 কখনো। আর 24-এর চেতনা যতটুকুই হোক না কেন, তাও তো বিতর্কিত করেছে এরাই। বঙ্গবন্ধুর বাড়িতে যেদিন গুড়িয়ে দেওয়া হলো সেদিন বিএনপিও বিবৃতি দিয়েছিল, যদিও একদিন পর এসে গভীর রাতে সে বিবৃতি দিয়েছিল এবং নিন্দা জানানো হয়েছিল। অথচ এখনো বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গেলে পুলিশ আটক করছে শ্রদ্ধা নিবেদনকারীদের। কাদের অনুসারী এই পুলিশ? এদেরকে যদি প্রশ্রয় দেওয়া হয়, নিঃসন্দেহে এটুকু বলতে পারি এরাই বিএনপিকে গিলে খাবে। যেমন ফ্যাসিবাদকে রুখে দেওয়ার নামে রাজাকার আলবদরদের সাথে ঐক্য করা হয় এবং সেই ঐক্যের জায়গা থেকে আমরা দেখছিলাম কিভাবে একটি বিশেষ শক্তি বিএনপিকে গিলে খাওয়ার চেষ্টা করছিল। ভবিষ্যৎ নিশ্চয়ই আরো ভয়ঙ্কর হবে। এদিকে জনাব ইউনূস সাহেবের ছবিতে আগুন দেওয়া শুরু হয়েছে। শাহবাগে রোববারই এই ঘটনা ঘটেছে। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে যে দুর্নীতির ভয়ঙ্কর সব অভিযোগ উঠেছে, তাদের গ্রেপ্তারের দাবি উঠেছে। শুধু দুর্নীতি নয়, সংবিধান লঙ্ঘন করেছে একের পর এক এই সরকার। এই সরকারের অনুসারীরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এমন সব চুক্তি করেছে বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে এই ইউনূস সরকার, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস উল্টে পাল্টে দেওয়া শুরু করেছিল। যতটুকু পেরেছে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। শিশুদের পাঠ্য পুস্তক পর্যন্ত পরিবর্তন করা হয়েছে, জঘন্যভাবে মিথ্যাচার করা হয়েছে। এই আসিফ মাহমুদ রায় আমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন, সংবিধানের কবর রচনা দিতে চেয়েছিলেন। অথচ তারা এখনো বীর দর্পে ঘোরাফেরা করে এই বাংলাদেশে। অনেকে বলছেন যে শুধু দুর্নীতির বিরুদ্ধে মামলা নয়, এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা করতে হবে। বিএনপি নতুন দিনের সূচনার অঙ্গীকার করে এই নির্বাচনতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা। অবশ্যই তাদের দিকে মানুষ তাকিয়ে আছে। এদেরকে নিশ্চয়ই ছাড় দিলে বিএনপি আবারও ভুল করবে, আবারও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। এই নির্বাচনে বিএনপি 2/3 আসনে জয়লাভ করে এক বিশাল ম্যান্ডেট পেলেও অনেকে মনে করছেন জামাত ইসলামের বড় উত্থান হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের জয় জয়কার এবং দলটি ঢাকায় বেশ কিছু আসন পাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে সরকারি কিংস পার্টি এনসিপির শোচনীয় পরাজয় নিয়েও আলোচনা হচ্ছে। প্রশ্ন হলো, আওয়ামী লীগকে বাইরে রেখে যে ভোট হয়েছে সেটিতে আসলে জামাতের কতটুকু উত্থান হয়েছে? আমাদের বিশ্লেষণ হলো, নির্বাচনকে কেন্দ্র করে দুটি সিদ্ধান্ত অন্যরকম ভাবে নিলে জামাতের জন্য এই ভোটের ফলাফল অন্যরকম হতে পারত। সেই দুটো বিষয় কি এবং সেগুলো কিভাবে প্রভাব রেখেছে এবং রাখতো তা নিয়ে জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে আসন পেয়েছে 209টি আর জোটবদ্ধভাবে 212টি। অন্যদিকে জামাত পেয়েছে 68টি এবং জোট পেয়েছে 77টি। বিএনপি ভোট পেয়েছে প্রায় 4.25 কোটি। এই সংখ্যা প্রদত্ত ভোটের 49.97%। শতকরা হিসেবে ধানের শীষের পরে রয়েছে জামাত ইসলামী নির্বাচন প্রতীক দাঁড়িপাল্লা। দলটি এবার 2.25 কোটির বেশি ভোট পেয়েছে, যা মোট ভোটের 31.76%। প্রতিষ্ঠার পর থেকে এটি জামাতের সবচেয়ে বড় সাফল্য। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার অধীনে প্রথম নিরপেক্ষ নির্বাচনে জামাত ইসলামী 12.13% ভোট পেয়ে 18টি আসন জিতেছিল, কিন্তু এরপর থেকে দলটির আসন ও ভোট দুটোই কমতে থাকে। 2008 সালে দলটির ফলাফল ছিল সবচেয়ে খারাপ, মাত্র 4.7% ভোট পেয়ে তারা 2টি আসনে জয়ী হয়। মজার ব্যাপার হলো, এবারের সাফল্য বিএনপির জন্য প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বিজয়। 1979 সালে নির্বাচনে দলটি 260টি আসনে জিতেছিল। 1991 সালে নির্বাচনে দলটি 140টি আসন পেয়েছিল। 2001 সালে নির্বাচনে এককভাবে 193টি এবং জোটগতভাবে 216টি আসন পেয়েছিল। এবারে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সবচেয়ে বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। বিশ্লেষণে দেখা যাচ্ছে জামাত ইসলামের আসন ও ভোট দুটোই বেড়েছে, কিন্তু আসন ভিত্তিক যে সাফল্য সেটি অঞ্চল ভিত্তিক। বিশেষ দিক হলো সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে দলটির বড় আকারের বিজয়। নির্বাচনের আগে থেকেই ধারণা করা হচ্ছিল উত্তর ও দক্ষিণবঙ্গে ভালো করবে জামাত। ফলাফলও দেখা গেল খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে জামাত পরিষ্কারভাবে ভালো ফল করেছে। সবচেয়ে ভালো করেছে খুলনায়, 36টি আসনের মধ্যে 25টি জিতেছে তারা। রংপুরের 33টির মধ্যে 16টি এবং রাজশাহীর 39টির মধ্যে 11টি আসন জিতেছে। জামাতের জয় পাওয়া আসনগুলোর বেশিরভাগই ভারতীয় সীমান্তের কাছাকাছি। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় রংপুর বিভাগের 17টি, ভারত সীমান্তবর্তী আসনের মধ্যে 14টি নিজেদের দখলে রেখেছে জামাত ইসলামী। রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের ক্ষেত্রেও সীমান্ত সংলগ্ন আসনগুলোর নিজেদের প্রাধান্য বজায় রাখে দলটি। দলীয়ভাবে তারা যে 68টি আসন পেয়েছে তার 21টি সীমান্তবর্তী এলাকা। সিলেটের একটি সীমান্তবর্তী আসনে জয় পেয়েছে জামাত জোটের দল খেলাফত মজলিস। নির্বাচনে রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 4টি আসনই জয় পেয়েছে জামাত। সব আসনের সঙ্গী রয়েছে ভারতের সীমান্ত। এর বাইরে দলটি জয় পেয়েছে
সীমান্তবর্তী নওগাঁ 2, জয়পুরহাট 1 আসনে। কুড়িগ্রামের 4টি আসনের সবগুলোই জিতেছে জামাত। এই আসনগুলোর অবস্থানও সীমান্তবর্তী এলাকায়। বাকি আসনগুলো দলটি পেয়েছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায়। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 25টি জয়ী হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। খুলনা বিভাগের সীমান্তবর্তী জেলা যশোরের 6টি আসনের মধ্যে শুধু যশোর 3 ছাড়া বাকি 5 আসনে জয়লাভ করেছে জামাত। সীমান্তবর্তী সাতক্ষীরায় ভরাডুবি হয়েছে বিএনপি। জেলার 4টি আসনে বিএনপি প্রার্থীদের পরাজিত করে জামাত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অনেক বিশ্লেষক মনে করছেন ভারতীয় সীমান্তবর্তী আসনগুলোতে ভারত বিরোধী মনোভাবের কারণে জামাত বেশ ভালো করেছে। আমাদের বিশ্লেষণ হলো এসব সীমান্তবর্তী এলাকায় আগে থেকেই জামাতের অবস্থান ভালো। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় ঐতিহাসিকভাবে জামাত নির্বাচনে সেই 1970 সাল থেকে বেশ সাফল্য দেখিয়েছে। 1970 সালের নির্বাচনে জামাত ইসলামী জাতীয় পরিষদে মাত্র একটা আসন পেলেও রাজশাহী অঞ্চলে 20% ভোট পেয়েছিল। মোট ভোটের 10% পেয়েছিল জামাত, যদিও ওই সময় কাগজে কলমে বড় দল ছিল ন্যাশনাল আর্মি পার্টি। আবার 1991 সালের নির্বাচনে সাতক্ষীরার 6টি আসনের মধ্যে 5টি পেয়েছিল জামাত। এই অঞ্চলগুলোতে 47-এর দেশভাগের পর থেকে পশ্চিমবঙ্গ ভারতের অন্য অঞ্চল থেকে মাইগ্রেট করে আসা জনগোষ্ঠীর ভোট এক্ষেত্রে ভূমিকা রেখেছে। আবার উত্তরবঙ্গ বিশেষ করে রংপুর বিভাগের ক্ষেত্রে দলটি নিজেদের জয় নিশ্চিত করার জন্য মাঠে নামতে দেয়নি জাতীয় পার্টিকে। রংপুর বিভাগের ক্ষেত্রে এটা স্পষ্ট যে ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির ভোটারদের একটি বড় অংশ এবার জামাতের দিকে ঝুঁকেছে। এর একটা বড় কারণ হলো জাতীয় পার্টি যে ডানপন্থার মিশেলে জাতীয়তাবাদী রাজনীতি করে তার সঙ্গে জামাতের রাজনীতির অনেকটা মিলে যায়। প্রতিষ্ঠার পর এবারে প্রথম জাতীয় পার্টি একটি আসনও পায়নি। আবার দক্ষিণবঙ্গ ও রাজশাহী যেসব আসনে বিএনপি পরাজিত হয়েছে তার অনেকগুলোই দলটির ঐতিহ্যবাহী ঘাঁটি হিসেবে পরিচিত। এসব আসনে হারার পিছনে বড় একটি কারণ হলো দলটির বিদ্রোহী প্রার্থী। আবার এখনকার অনেক আসনে প্রথাগত আওয়ামী লীগের যেসব ভোটার এবার ভোট দিয়েছেন তাদের একটা অংশ জামাতকে ভোট দিয়েছেন, কারণ এসব অঞ্চলে আওয়ামী লীগের নেতারা বিএনপির হাতে বেশি নির্যাতিত হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে জামাত ইসলামের ভালো করার পিছনে আরো একটি কারণ আছে। অতীতের অনেকগুলো নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় যেসব এলাকায় সাক্ষরতার হার তুলনামূলক কম এবং দারিদ্র্যের হার বেশি সেখানে ধর্মীয় ভাবাদর্শ ভিত্তিক দলগুলো ভালো ফলাফল করে। বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের ক্ষেত্রেও এটি কার্যকর হয়েছে। গবেষণায় দেখা গেছে রাজনৈতিক সাক্ষরতা বাংলাদেশের গ্রামীণ এবং পিছিয়ে পড়া এলাকায় অত্যন্ত কম। যখন ভোটাররা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতি বুঝতে ব্যর্থ হন তখন তারা পরিচিত ধর্মীয় প্রতীক বা আদর্শের দিকে ঝোঁকেন। জামাত তাদের বক্তব্যে ধর্মের আবেগপূর্ণ ব্যবহার করে এই সহজ সরল ভোটারদের মন জিতেছে। এসব এলাকায় বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, এবার জামাতকে দেখি এই স্লোগান বেশ কাজে দিয়েছে। জামাতের অঞ্চলভিত্তিক সাফল্যের আরেকটি বিশেষ দিক হলো ঢাকা মহানগরের দলটি প্রথমবারের মতো উল্লেখ করার মতো সাফল্য পেয়েছে। অতীতে কখনোই জামাত ঢাকার কোনো আসন পায়নি। এবারে নির্বাচনে ঢাকা মহানগরের 15টি আসনের মধ্যে 6টিতেই জামাত জোট জিতেছে। হেরে যাওয়া আসনগুলো কয়েকটিতে ভোট ব্যবধান খুবই সামান্য। বিশেষজ্ঞরা কেউ কেউ মনে করেন এনসিপির সঙ্গে জোট করায় তরুণ ভোটারদের একটা বড় সমর্থন জামাত পেয়ে থাকতে পারে। তবে অন্য একটি পক্ষ মনে করেন এনসিপির সাথে জোট করায় জামাত আওয়ামী লীগের ভোট অনেক কম পেয়েছে। আবার গত 1.5 বছরে বিএনপির বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগও ভোটারদের একটা অংশকে জামাতের দিকে ঝুঁকিয়েছে। তবে এর চেয়ে বড় ভূমিকা রেখেছে জামাতের একটি কৌশল, সেটি হলো ভোটার মাইগ্রেশন। ঢাকার কিছু নির্দিষ্ট আসনে জামাত ইসলামী দেশের অন্য জায়গা থেকে ভোটার নিয়ে এসেছে। জামাত জোটের সাফল্যের আরেকটি গোপন দিক হলো পোস্টাল ভোট। বেশিরভাগ আসনে পোস্টাল ভোট বেশি পেয়েছে জামাত জোটের প্রার্থীরা। আমাদের বিশ্লেষণ হলো জামাতের এই সাফল্য এবং পুরো নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারত যদি দলটি নির্বাচনের আগে দুটি সিদ্ধান্ত ভিন্নভাবে নিত। এর 1 নম্বরটি হলো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, দ্বিতীয়টি হলো ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে না দেওয়ায় ইসির সিদ্ধান্তের বিরোধিতা করা। অন্ততপক্ষে 10টি জেলার তথ্য পেয়ে আমরা নিশ্চিত হয়েছি স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভোট দেওয়ার ছবি তুলে সেটি বিএনপি নেতাদের দেখাতে হয়েছে। নির্বাচন কমিশন যখন ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা দেয় তখন জামাত জোট এর বিরোধিতা করেছিল। অথচ এই মোবাইলের ব্যবহার বিএনপির পক্ষে বেশি কাজে দিয়েছে ভোটের দিন। এর মাধ্যমে তারা নিষিদ্ধ হতে পেরেছে আওয়ামী লীগের ভোটাররা তাদের ভোট দিয়েছে কি না। যদি ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করা না যেত তাহলে বিএনপির ভোট 10 থেকে 15% কমে গেলে অবাক হওয়ার কিছুই থাকতো না। প্রশ্ন হলো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে পারতো তাহলে কি জামাতের কোনো লাভ হতো? 2008 সালে যে নির্বাচনটিতে সব দল অংশ নিয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল 48%-এর বেশি। বরাবরই বাংলাদেশে আওয়ামী লীগের ভোটের হার বাড়তে দেখা গেছে, এমনকি আসনের দিক থেকে দলটির ভরাডুবি হলো। ভোট কাস্টিং এর যে হার তাতে স্পষ্ট আওয়ামী লীগের 30 থেকে 40% ভোট ব্যাংকের বড় একটি অংশ ভোট দিতে যায়নি। তারপর দুটি কারণে আওয়ামী লীগ ও সুইং ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ ভোট দিতে গিয়েছে। এর মধ্যে আছে সংখ্যালঘু ভোটাররা। এর একটি হলো জামাত ঠেকাও, আরেকটি হলো স্থানীয়ভাবে বিএনপির চাপে বাধ্য হয়ে তারা ভোট দিতে গিয়েছিল। আমাদের বিশ্লেষণ হলো যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হতো তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সমীকরণ বর্তমানের মতো হতো না। আওয়ামী লীগ অংশ নিলে ভোটগুলো অন্তত 3টি প্রধান ব্লকে ভাগ হয়ে যেত। সেক্ষেত্রে বিএনপি কখনোই 212টি আসন পেত না। সেক্ষেত্রে যদি বিএনপির জামাত জোট না করতো তাহলে আওয়ামী লীগের শক্তিশালী 40% ভোট ব্যাংকের কারণে অনেক আসনে বিএনপি ও জামাতের প্রার্থীরা অল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকতো। সবচেয়ে বেশি ভোট হারাতো বিএনপি। তখন জামাত ঠেকাও রব উঠতো না। আওয়ামী লীগের ভোটাররা বিএনপিকে ভোট দেওয়ার চেয়ে তাদের নিজস্ব প্রার্থীকে ভোট দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো। আবার বিএনপি ও আওয়ামী লীগ দুই দলে নিজেদের বিরোধিতায় লিপ্ত থাকতো।
জামাত ইসলামের বিরুদ্ধে স্বাধীনতার বিরোধিতা ও নারী স্বাধীনতা নিয়ে যেসব অভিযোগ আছে সেগুলো অত বেশি প্রচার হতো না, বরং আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার জামাতকে দেখি এই প্রচারণা অনেক বেশি এস্টাবলিশ হয়ে যেত। এমনকি তখন জামাত যদি ইসলামী ভোট এক বাক্সে দেওয়ার নীতি নিয়ে ছুটতো তাহলে অন্যরকম ফল পেয়ে যেতে পারত। তবে সেটি হলে সরকারি কিংস পার্টি এনসিপির আরো বড় বিগত। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এনসিপির বিশ্বাসঘাতকতার জবাব তরুণরা দিয়েছে ব্যালটের মাধ্যমে। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালানোর জন্য অধ্যাপক ইউনূস এনসিপিকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবই দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দলটিকে জোট করতে হয় সাম্প্রদায়িক জামাত ইসলামীর সাথে। এ নিয়ে দলটিতে ভাঙড় ধরেছে। যেটি আছে সেটি পরিচিত হচ্ছে জামাতের বি টিম হিসেবে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তই তাদের ভোট কমে যাওয়ার অন্যতম কারণ। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ। আওয়ামী লীগ কি সত্যি সত্যি ফিরছে? বিএনপি জয়লাভ করার পর থেকে অনেকগুলো লক্ষণ আমরা দেখেছি। উত্তরবঙ্গে নির্বাচনের পর দিনই উপজেলা সদরের বিএনপির নেতা তার ইউনিয়নের আওয়ামী লীগের অফিসে তালা খুলে দিয়েছেন, সেটা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া বেশ কিছু জায়গার খবর আমরা দেখেছি। আওয়ামী লীগের প্রধান যে কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ ঢাকায়, সেখানে গতকালকে পতাকা উড়ানো হয়েছে, পতাকায় স্যালুট জানানো হয়েছে, বঙ্গবন্ধুর স্লোগান দেওয়া হয়েছে। আজকে 32-এ অনেকে যেতে চেয়েছেন, যদিও 32-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার খবর এসেছে দেশের দুইটা জেলা থেকে, উত্তরবঙ্গের একটা জেলা এবং দক্ষিণবঙ্গের একটা জেলা, সেই দুই জেলা থেকে খবর এসেছে আওয়ামী লীগের অফিসে পতাকা উড়ানো হয়েছে, দলীয় এবং জাতীয় পতাকা, এবং আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যক্রম শুরু করছেন। আওয়ামী লীগের ওপরে এখনও অফিসিয়ালি কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। অফিসিয়ালি কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকার পরেও প্রফেসর ইউনূস সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠছে, এই ব্যাপারটা একেবারে প্রকাশ্যে দেখা যাচ্ছে। যখন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রকাশ্যেই অভিযোগ করছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বিএনপি, এবং তিনি এই হুমকিও দিচ্ছেন যে তারেক রহমানের শপথে ভারতের প্রধানমন্ত্রী যদি আসেন তাহলে সেই শপথ অনুষ্ঠান তিনি তার দল বর্জন করবে। তো তার দল শপথ অনুষ্ঠান বর্জন করলে তারেক রহমানের কি এমন ক্ষতি হবে, সেটাও তো একটা বড় প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রীকে আনা যাবে না, তা এনসিপি তারেক রহমানের শপথ বর্জন করবে এই ভয়ে। ব্যাপারটা যদি রাজনীতিতে আর যদি এতই সহজ হতো, পররাষ্ট্রনীতি, কূটনৈতিক রাজনীতি যদি এতই সহজ হতো, তাহলে এই গত 1.5 বছরে ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে আমরা যে সম্পর্ক খারাপ করে শুধুমাত্র পাকিস্তান পন্থা অবলম্বন করেছি, সেটাকেই অব্যাহত রাখার ঘোষণা দিত বিএনপি। বিএনপি তো সেটা দেয়নি। চলুন একটু জেনে দেখি যে উত্তরবঙ্গের জেলা ঠাকুরগাঁ এবং খুলনা বিভাগীয় জায়গায়, খুলনায় এই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া এবং সেখানে কর্মীদের আবার সরব হওয়া, পতাকা উত্তোলন, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে কি বার্তা আসছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম আওয়ামী লীগের অফিস খুলছে, এই খবরগুলো সারা দেশ থেকেই আসছে। এবার খবর আসলো দুইটা জায়গা থেকে, ঠাকুরগাঁ এবং খুলনা থেকে। চলুন ঠাকুরগাঁয়ের খবরটা দিচ্ছে দেশ রূপান্তর, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, পতাকা উত্তোলনের মাধ্যমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম শুরু। এই খবর যখন দেশ রূপান্তর দিচ্ছে তখন আমরা দেখছি সারাবাংলা.net তারা খবর দিচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা খবর দিচ্ছে, খুলনায় দলীয় কার্যালয়ে ফিরেছেন আওয়ামী লীগের নেতারা। চলুন আগে ঠাকুরগাঁ থেকে ঘুরে আসি। ঠাকুরগাঁতে বলা হচ্ছে, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমে শুরু করা হয়েছে। এটা একটা মারাত্মক খবর। দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন আয়োজনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। রবিবার বিকেলে আজকে বিকেলে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্র নেতাদের উদ্যোগে পৌর শহরের লিচুতলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরআন আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম সহ আওয়ামী লীগের 20 থেকে 25 জন অংশ নেন। এ সময় নেতারা বলেন, এই পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। তারা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনীতির কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জে দলের কার্যক্রমের নতুন গতি সঞ্চার করা হবে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাছারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন কিন্তু পরে কাউকে সেখানে যেয়ে পাওয়া যায়নি। এই কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সরকারের পরিবর্তনের সাথে সাথে পুলিশের মোটিভও চেঞ্জ হয়ে গেছে, এটা একেবারে দৃশ্যমান। অন্যদিকে খুলনার খবরে বলা হচ্ছে, 1.5 বছরের বেশি সময় পর খুলনা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরেছেন। খুলনা মহানগরে এই ঘটনা ঘটেছে, এটা একটা বড় ব্যাপার। আজকে বিকেলে নগরের শহীদ হাদিস পার্ক সংলগ্ন মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীকে উপস্থিত হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 4:30টার দিকে তারা কার্যালয়ের নিচতলার কলাপসেবল গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করেন এবং পরে দোতলায় ওঠেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সংক্ষিপ্ত অবস্থান শেষে তারা কার্যালয় ত্যাগ করেন। এই সময় উপস্থিত জাহাঙ্গীর হোসেন নিজেকে 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দেন। রাজনীতি করার অধিকার সবারই আছে এমন কথা বলেন। আমরা নতুন সরকারের কাছে বলতে চাই, আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অধিকার পুনরায় ফিরে পাবো।
এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমেদ হামিম রাহাত বলেছেন, নির্বাচন শেষ হওয়ার 2 দিনের মাথায় এমন ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। সংগঠনটি আদালতের নির্দেশে সাময়িক নিষিদ্ধ, সব ধরনের রাজনৈতিক তৎপরতা স্থগিত। এই সময় দুঃসাহস দেখানোর পেছনে নিশ্চয়ই কারো ইন্ধন রয়েছে। এই ভদ্রলোক বলছেন যে আদালতের নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ, অথচ এটা ডাহা মিথ্যা কথা। এই আদালত হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার, যারা নির্বাহী আদেশে এই কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে। এবং নতুন সরকারের উপরে অলরেডি কমনওয়েলথ সহ বিভিন্ন জায়গা থেকে চাপ রয়েছে যে কোনো দলকে নিষিদ্ধ করে রাখা এটা গণতান্ত্রিক চর্চা নয়, এবং নতুন সরকার সেই পথে হাঁটবেও না। নতুন সরকার সেই পথে হাঁটলে যেটা হবে, তারেক রহমানের স্পষ্ট বার্তা আমরা রয়টার্সের সাক্ষাৎকারে পেয়েছিলাম। তিনি বলেছিলেন যে আজকে যদি আমরা একটা দলকে নিষিদ্ধ করি, কালকে যে আমাদেরকে কেউ নিষিদ্ধ করবে না তার গ্যারেন্টি কোথায়? সুতরাং কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। প্রফেসর ইউনূস সরকার 1.5 বছরে যা যা করেছেন সেই কাজগুলো অনেকগুলোই যে আইনসম্মত নয়, অনেকগুলোই যে রাজনৈতিক রেষারেষির কারণে করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা স্থাপনের কারণে করা হয়েছে, সেটা একেবারে স্পষ্ট। সেই পথে হয়তো বিএনপি যাবে না বলেই মনে হচ্ছে। এই ঘটনা যখন আমরা দেখছি, ঠাকুরগাঁ সেই জেলা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেলা, যেখানে থেকে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, এবং শোনা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে খুলনায় জামাতের সেক্রেটারি হেরেছেন যে জেলায়, খুলনা 5 আসনে, সেখানে জামাত চমক দেখানোর চেষ্টা করেছিল। খুলনা 2 আসনে হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে সেই চমকও তারা রাখতে পারেনি। খুলনা 2 আসন, সদর আসন অবশ্য তারা জিতেছে। এই দৃশ্য আমরা দেখেছি। দর্শক, আপনার কি মনে হয় এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে? এই ঘটনাগুলো বার্তা কি এটা দিচ্ছে যে বিএনপি ইনক্লুসিভ রাজনীতির দিকে যেতে চাইছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।